গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী দুগমুশের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছে। রোববার শহরটির জর্ডানিয়ান হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে। এছাড়া এই সংঘর্ষে এক সাংবাদিকও নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় তেল আল হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ সদস্যদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় হামাসের ৩ শতাধিক যোদ্ধা। তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে হামাসের নিরাপত্তা বাহিনীর ৮ জন যোদ্ধা এবং দুগমুশের ১৯ জন সদস্য নিহত হয়। এই ঘটনায় আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। এদিকে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় দুগমুশ সদস্যদের গুলিতে সালে আল জাফারউই নামে এক সাংবাদিক নিহত হন। গাজা ইস্যুতে আমাদের সাথে কথা বলতে সিলেট থেকে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই আপনার কাছে যে ইসরায়েলি জিম্মিতে তো মুক্তি দিল হামাস, বিনিময়ে ফিলিস্তিনি যে বন্দী রয়েছে তাদের মুক্তি দেবে ইসরায়েল। স্থায়ী শান্তি স্থাপনে এটি সহায়ক কতখানি হবে বলে আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ। এটা তো প্রাথমিক একটা অগ্রগতি বলতে হবে যে একটা যুদ্ধ বিধ্বস্ত গাজা, সেটির এখন যে পুনর্গঠন সেদিকে নজর দেওয়া দরকার এবং স্থায়ী যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি নিয়ে আলাপ আলোচনা এবং সেদিকে অগ্রসর হওয়া উচিত। এবং তারই প্রেক্ষিতে এই যে যুদ্ধবন্দী বিনিময়, এটাকে একটা আমরা শুভ সূচনা বা ভালো আহ উদ্যোগ হিসেবেই দেখছি। তবে এটি শেষ নয়। যেটি আপনি বলছিলেন যে স্থায়ী যে শান্তি প্রতিষ্ঠা, আমরা বারবার এটা বলছি যে ফিলিস্তিনে যদি স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয় বা মধ্যপ্রাচ্যের যে পিস প্রসেস, সেটাকে যদি একটা স্থায়ী রূপ দিতে হয়, তাহলে এর আহ, একটি বিকল্প ছাড়া আর কোনো বিকল্প নেই, একটি অপশন ছাড়া আর কোনো অপশন নেই। এবং সেই অনলি অপশন হচ্ছে যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কারণ প্যালেস্টিনিয়ানদের উপরে যে জুলুম হয়েছে, যে অবিচার হয়েছে, তাদের ভূখণ্ড দখল করে তাদেরকে রাষ্ট্র ছাড়া করা হয়েছে। এখন একমাত্র উপায় হচ্ছে যে তাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা প্রত্যাশা করি যে যুদ্ধবিরতি হয়েছে এর সূত্র ধরে আহ জাতিসংঘ সহ যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা আছে, তারা এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন। আরেকটি বিষয় জানতে চাই যে সব জিম্মির মুক্তির পর হামাসের সুড়ঙ্গ ধ্বংসের পরিকল্পনা করছে ইসরায়েল। এটি ঠেকানো সম্ভব কি? আহ আমার মনে হয় এইটা ইসরায়েল তো চাইবেই ধ্বংস করতে, কিন্তু আমার মনে হয় না যে তারা এটা করতে সক্ষম হবে। কারণ হামাসকে মনে হয়েছিল যে প্রথম কয়েকদিনের মধ্যেই এই যুদ্ধের ইতি ঘটবে এবং হামাস নির্মূল হয়ে যাবে। কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে হামাস কিন্তু এরকমের একটা ট্রেডিশনাল এস্টাবলিশড আর্মির বিরুদ্ধে তারা লড়াই করে এখনো পর্যন্ত টিকে আছে। তো কাজেই তাদের যে শক্তিমত্তা, সেটাকে খাটো করে বা ছোট করে দেখার অবকাশ নেই। আর তাছাড়া তারা টিকবে কি টিকবে না তার চেয়েও বড় কথা হচ্ছে যে তারা তাদের নিজেদের ভূমির জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছে। তো কাজেই এই স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, এটাকে এইভাবে শক্তি প্রয়োগ করে অন্যায়ভাবে, অন্যায্যভাবে দমন করতে সক্ষম হবে বলে আমার মনে হয় না। জি, জনাব নজরুল ইসলাম, গাজার যে শান্তি চুক্তি সই হবে সেখানে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট। সেখানে কিন্তু ইসরায়েলের বা হামাসের কেউ উপস্থিত থাকছেন না। সেক্ষেত্রে একটু জানতে চাই, এক্ষেত্রে আদৌ কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে? না, এই এই যে চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট বা ইজিপশিয়ান প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন, আমার মনে হয় তার আগে চুক্তির যে আহ, বিবরণ অথবা যে শর্তাবলী, আমার মনে হয় সেটা নিয়ে দুই পক্ষের সাথেই তারা আলাপ করবেন নিশ্চয়ই, বা করেছেন, এবং দুই পক্ষই তাতে একমত হয়েছে আমার ধারণা। কারণ সেটা যদি না হয় তাহলে তো তারা এই চুক্তিতে সাইন করবেন না।
তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ঐকমত্যের ভিত্তিতেই এই চুক্তিটি সম্পন্ন হবে, যদিও আনুষ্ঠানিকভাবে চুক্তিটি করার সময় হয়তো হামাস বা ইসরায়েলের দুই পক্ষের কেউ হয়তো থাকবেন না। সেটা হতেই পারে, সেটা আহ, অনাকাঙ্ক্ষিত নয়। তবে দেখতে হবে যে এই চুক্তি ইসরায়েল আসলেই মানবে কিনা, কারণ আমরা বারবার এ কথাও বলেছি যে ইসরায়েলের কিন্তু উদাহরণ আছে এই চুক্তি লঙ্ঘন করার। তো কাজী যদি ইসরায়েল আহ, চুক্তির মানার ব্যাপারে যদি তারা কমিটেড না হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো মানে এর এর ভবিষ্যৎ আহ, যেভাবে আমরা প্রত্যাশা করি সেটি হয়তো নাও হতে পারে। তবে আমরা প্রত্যাশা করি যে এই চুক্তির মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। জি। বিশ্লেষকরা কিন্তু বলছেন যে ট্রাম্পের যে 20 দফা শান্তি প্রস্তাব, সেটিতে গাজার শাসন ব্যবস্থা কি হবে বা হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত সেখানে নেই। সেসব বিষয়ের সমাধান কিভাবে সম্ভব? আহ হামাসের নিরস্ত্রীকরণের প্রসঙ্গটা ইসরায়েলের কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে ইসরায়েল তো চায় যে হামাসকে নিশ্চিহ্ন করে দিতে। এখন প্রশ্নটা হচ্ছে যে হামাস তো বৈফোর কোন অর্গানাইজেশন না। হামাস হচ্ছে গাজার মানুষদের নির্বাচিত প্রতিনিধি। কাজেই হামাস গাজার মানুষকে প্রতিনিধিত্ব করে। এখানে এখানে হামাস এখানে ডেমোক্রেটিক যে হোপস অ্যাসপিরেশনস গাজার মানুষদের, সেটারই রিপ্রেজেন্ট করে হামাস। তার কাজে হামাসকে তো এইভাবে উৎখাত করা যাবে না, আর হামাসকে নিরস্ত্রীকরণও করা যাবে না। কারণ হামাস যদি হামাসের নিরস্ত্রীকরণ ঘটে, তাহলে তার পরের দিনই তো ইসরায়েল চুক্তি না মেনে যতটুকু বাকি আছে ধ্বংস করার, ততটুকু সেই বাকিটুকু ধ্বংস করে দিবে, অথবা একটা পর্যায়ে গিয়ে হয়তো পুরো ফিলিস্তিনকে গ্রাস করে ফেলবে। তো এটার গ্যারান্টি কে দিবে? তো কাজেই হামাস নিরস্ত্রীকরণের চেয়েও প্রশ্ন হচ্ছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এই দিকে ফোকাস করা। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলির এই দিকে ফোকাস করা উচিত। এরপরে গাজা বা ফিলিস্তিনের মানুষরা তারা কাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, হামাসকে করবে না অন্য কাউকে করবে, এটা দায়িত্বভার তাদের উপরে, এটা তাদেরকে ছেড়ে দিতে হবে। গাজার মানুষ যদি হামাসকে না চায়, হামাস আসবে না। আর গাজার মানুষ যদি হামাসকে পছন্দ করে, তাদের প্রতিনিধি হিসেবে রাখে, তাহলে তারা থাকবে। কাজেই এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে যে ফিলিস্তিনের মানুষ কি চায়। কিন্তু জোর করে বাইরের শক্তি প্রয়োগ করে হামাসকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এটা সফল হবে বলে আমার মনে হয় না। জি। জনাব নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।